বলছে যে ভারতবর্ষে সনাতন ধর্মের একটা জাগরণ হচ্ছে। হচ্ছে তো। অবশ্যই এটাকে স্বীকার করছি, কিন্তু যখন এর গভীরে ঢুকছি আমি, তখন আমি দেখতে পাচ্ছি যে সনাতন ধর্মের জাগরণটা হচ্ছে, কিন্তু জাগরণের এই প্রাথমিক পর্যায়ে জাগরণের রূপটা কেমন, তার স্বরূপটাকে যখন আমি দেখছি, তখন দেখছি বেশিরভাগটাই শব্দের জাগরণ হচ্ছে। আমরা সনাতনী, হ্যাঁ, এরকম কিন্তু একটা একটা শব্দ। একটা ফিলিংস আসছে মানুষের হ্যাঁ, মধ্যে। আমরা সনাতনী। এই শব্দটা উম, আলোড়ন সৃষ্টি করে ফেলেছে কিন্তু সারা ভারতবর্ষে আমি বলবো না, এবং কি এমনকি আমি বলতে চাই যে ভারতবর্ষের আহ, ভৌগোলিক সীমার বাইরে যারা রয়েছে, ভারতবর্ষে কখনো জন্মগ্রহণ করেছে, বা ভারতবর্ষে তার কোনো আত্মীয় স্বজন রয়েছে, বা ভারতের কোনো মানুষের সাথে তার সম্পর্ক রয়েছে, তারাও সে যে যেখানেই থাকুক না কেন, দেশে থাকুক বিদেশে থাকুক, তাদের মধ্যে একটা ভারত প্রীতি, একটা আহ, একটা জাতীয়তা বোধ, তাদের মধ্যে একটা ভারত ভারতের প্রেম কিন্তু জাগ্রত হয়েছে। ভারতের বাইরে এটা ভারতের বাইরে ভারতের সনাতন সংস্কৃতি বা সনাতন দর্শন বা সনাতন দর্শনের বিজ্ঞানকে নিয়ে জাগরণটা বা আকাঙ্ক্ষা, ঠিক জাগরণ বলা যাবে না, যে জানার একটা আকুতি, এটা অনেক আগেই তৈরি হয়ে গেছিল। খুব বেশি আগে কি বলতে তৈরি হয়েছে? হ্যাঁ, বিনু? অবশ্যই এটা প্রথম জাগরণ ঘটিয়ে দিয়েছিল হচ্ছে স্বামী বিবেকানন্দ। মানে আমি হ্যাঁ, পর আচ্ছা। তার আগের অতীত, সত্যযুগের ভারতবর্ষ, ত্রেতা যুগের ভারতবর্ষ কতটা বিশ্বব্যাপী জাগরিত হয়েছিল সেসব ইতিহাস আমি জানি না, বলতেও পারবো না। হ্যাঁ, সেগুলো নিয়ে অনেক মূল্যায়ন আছে, আমি সেসব থেকে হ্যাঁ। আলোচনার বিভ্রান্তিও ঘটাতে চাইছি না। শুধু বলবো যে যখন চিকাগো ধর্ম সম্মেলনটা হয়েছিল, তখন কিন্তু চিকাগোর আয়োজকরা তারা ভেবেছিল যে এই তো খ্রিস্টান ধর্ম, এটাই তো পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম, কারণ ওরা ছোটবেলা থেকে এটাই জেনে এসেছে। হ্যাঁ, তো এখানে এই আমাদের এই খ্রিস্টান ধর্মের একটা বিরাট মহত্ব প্রচার হয়ে যাবে যদি হ্যাঁ। বিশ্ব ধর্ম সম্মেলনটা বিশ্ব ধর্ম সম্মেলন। কারা আসবে, কোথায়, তাদের আর আলোচনা করার ক্ষেত্র কোথায়। কিন্তু স্বামী বিবেকানন্দ যখন সব কিছু নস্যাৎ করে সনাতন দর্শনের বিজ্ঞানসম্মত ভাষণটা তিনি রাখলেন, তখন থেকেই কিন্তু জাগরণ ঘটেছিল, নাম্বার ওয়ান। হ্যাঁ, নাম্বার টু, ম্যাক্স মুলারকে যখন ওরা প্রয়োগ করেছিল যে ভারতীয় দর্শনকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিরীক্ষণ করে সে তার ভাষ্য দিক, সেটা কিন্তু তারা ভেবেছিল যে ভারতটা বর্বর, যেটা কার্ল মার্কসও বলে গেছিল এই জাতি, কারণ কার্ল মার্কস তো ভারতবর্ষকে দেখেনি, তিনি তার ক্ষেত্রে পণ্ডিত, তার ক্ষেত্রে তার যা প্রয়োজন ছিল সেই ভাষ্য সে পুঙ্খানুপুঙ্খভাবে রেখেছে, এবং তার একটা জাগরণ সে ঘটিয়েছিল, সেটা তার ভূমিতে, সেইখানকার ভূমিতে, না, তখন সেখানকার দেখ, ক্ষেত্রে তখন সেটা আলাদা। তখন ইউরোপের যা কিন্তু পরিস্থিতি, ম্যাক্স মুলার সেই যখন সময় ওটা ঠিক ছিল, ওটা প্রাসঙ্গিকও ছিল। প্রাসঙ্গিক প্রাসঙ্গিক ছিল। কিন্তু ম্যাক্স মুলার যখন ভারতকে জানতে লাগলেন, ম্যাক্স মুলারও ভারতবর্ষে পা রাখেননি। পা রাখেননি বটে। প্রথম দিকে কিন্তু তিনি তার যে ধর্মীয় জ্ঞান, সেই জ্ঞানের উপর সঙ্গেই একটা কম্পেয়ার করে তিনি সব কিছুকে তার মতো করে জুড়ে দিচ্ছিলেন, সেটা নিরপেক্ষতা ছিল না, একটা পক্ষপাত। সে যে ধর্মের মানুষ, যে তার যে ধর্মীয় জ্ঞান আছে, তার যে ধর্মীয় সংস্কৃতি সম্পর্কে সচেতনতা আছে, সেই সচেতনার সঙ্গে একটা কম্পারেটিভ অ্যানালিসিস করে মিলিয়ে দিচ্ছিলেন এই আর্যরা ভারতবর্ষের বাইরে থেকে এসেছে, বহিরাগত। হ্যাঁ, কিন্তু ভারতবর্ষ সম্পর্কে ম্যাক্স মুলারের যে কিন্তু মন্তব্য, পরবর্তীকালে তার লেখা, ছোটবেলাতেও তিনি ছোটবেলা থেকে আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থ উপনিষদের তিনি অনুবাদ করেছেন জার্মান ভাষাতে। তারপরে ম্যাক্স মুলারের শেষ জীবনে ভারতবর্ষ সম্পর্কে ধারণাটাই বদলে গেছিল, এবং বিবেকানন্দের সঙ্গে ম্যাক্স মুলারের একটা দারুণ সখ্যতা তৈরি হয়েছিল। এখান থেকেই ভারতবর্ষকে জানার বিদেশে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায়। কার্ল সেগান পরবর্তীকালে জার্মানিতে তো এখনো 40-45টা ইউনিভার্সিটিতে সংস্কৃত পড়ানো হয়। কিন্তু মুশকিল হচ্ছে, তুই ভাব, আমাদের ভারতবর্ষে কোথায় পড়ানো হয়? খুব কয়েকটা ইউনিভার্সিটি আছে হয়তো পড়ানো হয়, কিন্তু সংস্কৃত ভাষা, সংস্কৃত লিটারেচার পড়ানো হয় জার্মানিতে অনেক বেশি বিশ্ববিদ্যালয়ে, এবং জার্মানরা ভারতবর্ষ সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছে। হ্যাঁ, তা আমি এই আলোচনায় গিয়ে বিচ্ছিন্ন হতে চাইছি না, মূল আলোচনায় ফিরে আসতে চাইছি যে বিশ্বব্যাপী সনাতন ধর্মকে জানার বা সনাতন ধর্ম নিয়ে একটা জাগরণ তৈরি হচ্ছে, কিন্তু ভারতবর্ষের মাটিতে, বিশেষ করে বাংলার মাটিতে, আমি এবার বাংলায় ফিরে আসছি, ছোট করে নিচ্ছি, গুটিয়ে নিচ্ছি,
বাংলার মাটিতে কি হয়েছে? বাংলার মাটিতে ৩৪ বছর এখানে কমিউনিস্ট শাসন ছিল, জড়বাদী দর্শনের প্রভাব ছিল, যেখানে জড়বাদের বাইরে আর কোনো দর্শন সেখানে পাত্তাই তখন পায়নি। মার্কস এঙ্গেলসেরই পুজো হতো তো, তাই না? পুজো মার্কস হতো। এঙ্গেলস লেনিনেরই পুজো হতো। হ্যাঁ। এবং 34 স্বাভাবিক, ওরা তো সেটা যারা সেই কমিউনিস্ট শাসক সেই তারা তো সেই করবেই। সেই ওটা সংস্কৃতিটা সেই সংস্কৃতিটা সুন্দরভাবে বপন হয়ে গেছে বাংলার মাটিতে। আর মেকলে তো বলেই দিয়েছিল যে এদেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করো যে দেশের মানুষ চামড়ায় বাদামি থাকলেও মনে প্রাণে তারা হচ্ছে ইংরেজ হয়ে যাবে। তো আমরা তো ব্রিটিশ শিক্ষায় এখন শিক্ষিত, আমরা তো মনে প্রাণে অনেকটাই ওই পাশ্চাত্যের সভ্যতাকেই বরণ করে নিয়েছি আমাদের ধ্যানে জ্ঞানে আচরণে চলনে জীবনে দর্শনে। আর সেখানে দাঁড়িয়ে মার্ক্সীয় শাসনের প্রভাব সেটাকে আরও বেশি ঘনত্ব দিয়েছে, আরও বেশি গাঢ় করেছে, প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দিয়েছে। আমি তোকে বলছি, তুই যদি স্মৃতিতে জোর দিস তাহলে তুই নিশ্চয়ই তোর মনে পড়বে, তুই বলতিস যে স্বীকৃত লোকের স্বীকৃতি। দেখ, নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় গীতাঞ্জলি লিখেছিলেন বটে, কিন্তু সেটা যদি বাংলা ভাষাতেই আবদ্ধ থাকতো তাহলে কি নোবেল পুরস্কার আসতো? আসতো না। অমর্ত্য সেন যদি তার এই এই পভার্টি, তারপরে ওনার যে ইনজাস্টিস, এই সমস্ত কথা, এবং ওনার যে 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 থিওরিটা, সেই থিওরি বলছে যে আমাদের যখন 40-এর দশকে যখন আমাদের ফেমাইন হলো, দুর্ভিক্ষ, তো উনি বলছেন যে মেনলি যার জন্য নোবেল পুরস্কার পাওয়া, যে দুর্ভিক্ষ হয়েছে বটে, কিন্তু এই না যে ফুডের স্কেয়ারসিটি রয়েছে, তা না। বলছে মানুষের অ্যাফোর্ডেবিলিটি নেই, ফুড আছে কিন্তু মানুষের মানে অ্যাফোর্ডেবল, মানুষ অ্যাফোর্ড করতে পারছে না, ওটাকে কিনতে পারছে না, তাই না? এইরকম, এই জন্যে তিনি এত বড় পণ্ডিত, এবং অর্থনীতি বিষয়ে অমর্ত্য সেনের যে তত্ত্ব সেটা সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে। কিন্তু উনি যদি এই চর্চাগুলি বাংলা ভাষাতে করতেন তাহলে কি সেই গ্রহণযোগ্যতা পেত? আমি কেন বলছি, আমি তোর কথাটাকে খুব মানি। এখানে ভাষার তো- কথা বলছি না না, আমি। তুই যে বলছিস না যে বাংলা ভাষায় বাংলা আমি সম্পর্কে ভাষা বলিনি, আমি বললাম যে আজকে বঙ্গভূমিতে হ্যাঁ, যে সনাতন সংস্কৃতির বিস্মৃতি ঘটে গেছে সেটা কখন থেকে ঘটছে? সেটা ঘটছে প্রথম কথা এই মেকলীয় শিক্ষা ব্যবস্থা। দেখ, শিক্ষা ব্যবস্থাটা ইংরেজি জানার প্রয়োজন আছে, ভাষা জানার প্রয়োজন আছে, হ্যাঁ। বিজ্ঞানকে নতুন বিজ্ঞানকে বরণ করে নিয়ে তার অনুশীলনের প্রয়োজন আছে, এটাকে একদম অস্বীকার করি না। একদম কিন্তু সংস্কৃতি শুধু ভাষা নয়, সংস্কৃতি শুধু কোনো কিছুকে গ্রহণ করা নয়, সংস্কৃতি হচ্ছে এমন একটা দর্শন, দর্শনের তার মধ্যে প্রভাব থাকে, সেই দর্শনের প্রভাবটা আমরা হারিয়ে ফেলেছি। আজকে আমাদের মহাভারত কত ভাষায় রচিত হয়েছে, হ্যাঁ, হয়েছে তো। তার জন্য মহাভারতের কে জানার সুযোগ বেড়ে গেছে। সুতরাং এখানে ভাষাগত বিষয়টাকে আমি গুরুত্ব দিচ্ছি না, আমি এই কথাটা বলতেই চাইছি না। আমি বলতে চাইছি ইংরাজি শিক্ষাই ভারতবর্ষে প্রচলিত হোক, কিন্তু ইংরাজি শিক্ষার মধ্যে দিয়ে যদি আমরা বেদকে পড়তে পারতাম, ইংরেজি শিক্ষার মধ্যে দিয়ে স্কুল সিলেবাসে যদি আমরা রামায়ণ মহাভারত পড়তে একদম পারতাম, একদম তাহলে কি করতাম? আমরা সেই প্রাচীন সংস্কৃতিটাকে জানতে পারতাম, সেই প্রাচীন সংস্কৃতির মধ্যে কতটা বিজ্ঞান আছে, সেই প্রাচীন সংস্কৃতি আজকে আমাদের জীবনে এখনো কত প্রয়োজন আছে, এবং এই প্রাচীন সংস্কৃতির প্রয়োজন অফুরান, যুগ যুগান্তর, কাল থেকে কালান্তর ধরে সেটা চলবে, এটা আমরা বুঝতে পারতাম। আমি তো এখনো বলি পিনু, কিন্তু আজকে যে সিলেবাস ভিত্তিক পড়াশোনা, শুধুমাত্র আজকে আমরা শিক্ষা নিচ্ছি শুধুমাত্র আমাদের জীবনকে জীবিকার সঙ্গে সম্পৃক্ত করার জন্য একটা অনুশীলন করছি মাত্র শিক্ষা একদম ব্যবস্থায়। একদম অথচ আমরা বলছি অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড। তাহলে এই যে সার্বিক বিকাশ, এই সার্বিক বিকাশকে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে পাচ্ছি, এই সিলেবাস ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মধ্যে পাচ্ছি? ন্যাচারালি পাচ্ছে না, একদমই পাচ্ছে না। তুই যেটা কথাটা বললি আমিও একই কথা বলি, সেইটা হচ্ছে আমি বলছি যে এখন ভারতবর্ষের সারা ভারতবর্ষেই আমাদের যে প্রাচীন ধর্মগ্রন্থ আছে, এখন আমাদের কনস্টিটিউশনে আছে, রাইট টু রিলিজিয়নে বলেছে যে কোনো করতে পারে না, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে, আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে সবাই জানি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার যেখানটা পয়সা খরচ করে সেইখানে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। কেবলমাত্র
ধর্ম প্রচারের জন্য, ধর্ম প্রসারের জন্য বা ধর্মীয় প্রতিষ্ঠান কর্তৃক যে সমস্ত স্কুল আছে বা কলেজ আছে সেখানটা ধর্মশিক্ষা দেওয়া যেতে পারে, তা আমাদের সংবিধানেই বলা রয়েছে। সেই জন্য ভারতবর্ষে আমরা ধর্মশিক্ষা, যেটা তুই বলছিলি রামায়ণ মহাভারত বেদ উপনিষদের শিক্ষা দিলে তাহলে আমরা জানতে পারবো আমাদের ভারতবর্ষের কত রিচ, আমাদের ভারতবর্ষ কালচারালি, সংস্কৃতিগতভাবে, ধর্মীয়ভাবে, আমাদের রাজনীতিগতভাবে, অর্থনৈতিকভাবে আমাদের প্রাচীন ভারতবর্ষ কতটা উন্নত ছিল সেটা আমরা জানতে পারবো। কিন্তু আমাদের কনস্টিটিউশনাল বাধা আছে, সেই জন্য আমরা কি করতে পারি, আমরা এইটাকে মোরাল এডুকেশন, ভ্যালু এডুকেশন হিসাবে ইম্পার্ট করতে পারি, এটা দিতে পারি। এটা আমি আমার বিভিন্ন বইয়ে, বিভিন্ন লেখাতে আমি এরকম বলার চেষ্টা করি, সরকারকেও বলার চেষ্টা করি যে যে সরকারই থাকুক না কেন, দেশে থাকুক, ভারতবর্ষে থাকুক বা রাজ্য সরকারগুলি, সবাইকেই বলি যে এইটা একটা কাজ করুন, আপনারা যাই সিলেবাস করেছেন তার মধ্যে এই ভ্যালু এডুকেশনটা দিন, ডিসিপ্লিন এডুকেশনটা দিন, মোরাল এডুকেশনটা দিন, বুঝলি? এই এডুকেশন, প্যাট্রিয়টিজম শেখান। আমি অদ্ভুতভাবে কিন্তু লক্ষ্য করছি আমাদের যে 2020 সালে যে আমাদের নতুন এডুকেশন পলিসি তৈরি হলো, অদ্ভুতভাবে সেই এডুকেশন পলিসিটা যেন আমি দীর্ঘদিন ধরে চাইছিলাম। এই এডুকেশন পলিসিটাই কিন্তু প্রথম বলা হলো ভারতবর্ষে প্যাট্রিয়টিজম শিক্ষা, ভারতবর্ষের ভ্যালু এডুকেশন শিক্ষা, ভারতবর্ষের যে আমাদের প্রাচীন কালচার আছে সেইটাকে শিক্ষা, সেই তার শিক্ষার কথা বলা হলো। এইবার এই এডুকেশন পলিসিতে বলা রয়েছে যে প্রত্যেকটা প্রদেশে বা প্রত্যেকটা, কারণ যেহেতু এডুকেশনটা কেন্দ্র এবং রাজ্যের কনকারেন্ট লিস্টে আছে, সেই জন্য কেন্দ্রের যে আইন, সেই আইনের উপরে ভিত্তি করে রাজ্যগুলি কি করবে, রাজ্যগুলি এমন এডুকেশন পলিসি বা এমন সিলেবাস তৈরি করবে যেখানে এই এডুকেশনগুলি দেওয়া যেতে পারে। ভ্যালু এডুকেশনটা আজকের দিনে, ভ্যালু এডুকেশন, এথিক্যাল এডুকেশন খুব প্রয়োজন কিন্তু ছেলেমেয়েরা দিশেহারা হয়ে যাচ্ছে, জানিস তো, কোনটা ভুল কোনটা ঠিক। সংস্কৃতের টিচার গিয়ে একরকম বলছে, তোর ইতিহাসের শিক্ষক গিয়ে আর এক রকম বলছে, ভূগোলের টিচার গিয়ে আর এক রকম বলছে। তো বাচ্চারা কনফিউজড হয়ে যাচ্ছে কোনটা সঠিক, সে কোনটা সঠিক এইটা নিতে পারছে না। আর আমাদের সামনে তুই আইডিয়ালিজম নেই, আদর্শ নেই। তুই বল, আমাদের সামনে আমি একটা সমীক্ষা করেছিলাম, সেখানে প্রায় শতাধিক ছেলে মেয়েকে জিজ্ঞেস করেছিলাম, যাদের বয়স 16 থেকে 25-এর মধ্যে, জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি তোমাদের পরিবার বা তোমার পরিবেশে এমন কোনো লোক দেখো যাকে তুমি আদর্শ বলে মনে করতে পারো, যে মিথ্যে কথা বলে না, যে সদাচরণ করে, যে যে অত্যন্ত জ্ঞানী এবং যে মিথ্যে কথা বলে না। পার্টিকুলারলি এই কথাটার উপরে আমার জোর ছিল, যে মিথ্যে কথা বলে না। তো ওরা বলল, আমার প্রত্যেকটি ছেলে মেয়ে সকলেই বলেছে, না স্যার, আমি আজ পর্যন্ত এমন একটা লোককে দেখিনি যে মিথ্যে। আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের পরিবারের মধ্যেও না? তারা বলেছে যে হ্যাঁ। মানে পরিবারের মধ্যে থেকেও এমন তারা আদর্শ খুঁজে পাচ্ছে না যে বাবাকে ফলো করবে, মাকে ফলো করবে, দাদাকে, দিদিকে, কাকাকে, জ্যাঠাকে, শিক্ষককে, কাউকে তারা আদর্শ হিসাবে পাচ্ছে না। সেই আদর্শ ব্যক্তি স্বামী বিবেকানন্দ আদর্শ ব্যক্তি, এপিজে আব্দুল কালাম আদর্শ ব্যক্তি, মাদার টেরেসা আদর্শ ব্যক্তি, এই আদর্শ ব্যক্তি এইটা খুঁজে পাচ্ছে না। এগুলি আমার মনে হয় কিন্তু আজকালকার ছেলে মেয়েদের মধ্যে, তুই যেটা বলছিলি সেটা মানে ছেলেমেয়েরাও জানতে চায়, তাদের মধ্যে আগ্রহ আছে, কিন্তু তাদের মধ্যে সেই উপাদান নেই। কারণ এটা তো রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থায় তো করবে বিনু, তাই না? বিষয়টা হচ্ছে যে আমি কতগুলো আমি সদা সত্য কথা বলিবে, আমি বাচ্চাকে শিখালাম, আমরা যেরকম ছোটবেলায় শিখেছি তো, কিন্তু সদা সত্য কথা বলিবে এইটা পড়লাম আর আমি সত্য কথা বলা শুরু করে দিলাম, এটা হতে পারে নাকি? আমি আর ওই শব্দটা শুনেছি, সদা সত্য কথা বলিবে, তাই আমি সত্য কথা বলছি। আসলে পরিবেশটা কোথায়, আমি পরিবেশে কি দেখতে পাচ্ছি, সেই পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে আমাকে মিথ্যা অবলম্বন করতে হচ্ছে। চাকরি যদি ঘুষের টাকা না দিলে না পাওয়া যায় যোগ্যতা অর্জন করেও, তাহলে যোগ্যতা অর্জন করেও আমি ঘুষ দিচ্ছি। একটা সময় যোগ্যতার প্রয়োজন থাকছে না, ঘুষটাই প্রাধান্য হয়ে যাচ্ছে, হতেই পারে। কাজেই এগুলো সবই হচ্ছে একটা অবক্ষয়। এই যে তুই বললি যে আমাদের কনস্টিটিউশনে ধর্মকে, তুইও তো জানিস, রাষ্ট্রবিজ্ঞানে তো জানি, কিন্তু তার মানে কি? তার মানে এই যে শিক্ষা এই যে কনস্টিটিউশনটা, এই শব্দটা যিনি প্রয়োগ করছেন তিনি নিশ্চয়ই জ্ঞানী লোক, আমাদের চেয়ে অনেক জ্ঞানী লোক। তিনি কনস্টিটিউশন রচনা করে
এই শব্দটা কনস্টিটিউশনে ইনপুট করেছে, তখন একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, বাবা সাহেব আম্বেদকর করেছে। কিন্তু তো আমরা কেউ প্রশ্ন তুলিনি তখন যে ধর্মটা কেন বাইরে থাকবে, ধর্ম কেন শিক্ষা হবে না? আরে ভারতবর্ষে তো ব্রহ্মচর্য ছিল শিক্ষার একেবারে মানুষের জীবনের প্রথম ক্যাটাগরি হচ্ছে ব্রহ্মচর্য। একদম ব্রহ্মচর্যে যে শিক্ষা দেওয়া হতো, সেই সময় 27টা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে গড়ে উঠেছিল। সেই সময় ভারতবর্ষের 80% উপর মানুষ সাক্ষর ছিল। সেই সময় ভারতবর্ষকে না, এটা কখন 80%-এর উপরে এটা 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 ছিল না, হ্যাঁ, ছিল না বিনু, ছিল না। তুই আমি দেখেছি, আমি পড়েছি, আমি সেন্সাস পড়েছি, আমি ওই রিপোর্ট পড়েছি, সেখানটা ওই এডুকেশন রেট সেটা আমি জানি। সেটা আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন খুবই 1-2% আমি স্বাধীন হয় সেই মুহূর্তের কথা বলছি না, আমি বিফোর ইংরেজ, বিফোর মোগল বলছি। বিফোর ইংরেজ, যেখানে ভারতবর্ষে এতগুলো বিশ্ববিদ্যালয় ছিল, যেখানে পড়াশোনা করতে সারা পৃথিবীর ছাত্ররা মানে উৎসুক হয়ে থাকতো, তাহলে সেখানে যেটা ভারতবর্ষের এই শিক্ষাটা ছিল একটা জ্ঞানের পীঠস্থান বলে সারা পৃথিবীর লোক আকৃষ্ট হতো। তাহলে সেই এইবার আমরা কি করেছি আমাদের ভারতবর্ষে পর্যটক আমি একটু বলতে চাইছি, বল প্লিজ। আমি বলতে চাইছি যে পরবর্তীকালে আমরা মনে করলাম ধর্ম মানে বোধহয় ওই মন্ত্র যজ্ঞ, ওই গেরুয়া বসনধারী লোকেরা মন্দিরে গিয়ে পুজো করবে, এটাই বোধহয় ধর্মচর্চা। ধর্ম শব্দটার মানটাকে আমরা কোথায় প্রবেশ করিয়ে মানুষের মধ্যে সেইটা বিশ্বাস করিয়ে দিলাম। ধর্ম বলতে এক ধরনের পুজো অর্চনা, দেবতার ইয়ে। আসলে ধর্ম শব্দটা তো সংস্কৃত শব্দ। হ্যাঁ, আমরা যদি তার ব্যুৎপত্তিগত অর্থ খুঁজতে যাই, ধৃ ধাতু গম প্রত্যয়। তো ধৃ মানে কি? ধারণ করা। গম মানে কি? গমন করা। একদিকে ধারণ আর একদিকে গমন। তাহলে এই যে ধারণ করে চলতে হবে, এই জিনিসটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, আসলে কি, আসলে এই যে বিশ্ব জগৎটা চলছে আমাদের সামনে, সেই বিশ্ব জগৎটাকে যদি সকলের বাঁচার প্রতিষ্ঠান করে রাখতে হয়, এই বিশ্ব জগৎটাকে যদি সকলের উপযোগী করে ধারণ করে রাখতে হয়, তাহলে কিছু কর্তব্য আছে জগতের জন্যে। একদম। ধর্ম এই কথা বলে, এটা রিলিজিয়ান বলে না। রিলিজিয়ন এক ধরনের বিশ্বাসের কথা বলে, কিভাবে পৃথিবীটা সৃষ্টি হয়েছে, ঈশ্বর সৃষ্টি করেছে, তিনি কবে সৃষ্টি করেছেন, তিনি কোথায় থাকেন। আমি এসব আলোচনাতেই যাচ্ছি না, আমি আমাদের ধর্ম শব্দটার কথা বলছি। ধর্ম বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে বিশ্ব জগৎটা, এই যে এত 84 লক্ষ জনের জীব টিপ নিয়ে তৈরি, এদের সবাইকে নিয়ে ধারণ করে রাখার জন্য কিছু কর্তব্য আছে। সেই কর্তব্যটা করবে কে? সেই কর্তব্যটা করতে হবে মানুষকে, কারণ মানুষ চেতন সম্পন্ন প্রাণী। অন্যান্য প্রাণীরা করছে, কেন করছে? এক মুঠো যদি ধুলো, আমাকে বলতে দে, তারপর তুই বলবি। এক মুঠো ধুলিকণা যদি হাতে নেই, তাতেও কয়েক কোটি অণুজীব থাকে। সেই অণুজীবগুলো কি করে? সেই অণুজীবগুলোর কাজ হচ্ছে মাটিকে উর্বর রাখা। তারা কি সচেতনভাবে মাটিকে উর্বর করে? প্রকৃতি তাদের এমনভাবে সৃষ্টি করেছে যে তাদের জীবন জীবিকা এবং বেঁচে থাকার জন্য যে কাজগুলো করতে হয়, সেই কাজগুলোই তারা করে, অন্য কিছু করে না। অন্য কিছু করে না, তারা সেই কাজগুলোই করে। কিন্তু তার কাজের মধ্যে দিয়েই মাটি উর্বর হয়। গাছ যে রস পান করে পাতায় পাঠায়, সেই রসটাও তৈরি করে দেয় অণুজীবগুলো, না হলে শিকড় সেই রস নিতে পারত না। তাহলে এইরকম পৃথিবীতে যত জীব আছে সবাই তার ভূমিকা পালন করছে, কিন্তু অবচেতন মনে, বেঁচে থাকার জন্যে। আর তাতেই এই ব্রহ্মাণ্ডে একটা ভারসাম্য থাকছে। কিন্তু মানুষ যখন সচেতন জীব এলো, সচেতন জীবের মধ্যে যখন আমিত্ববোধ রয়েছে, সুতরাং এই সচেতন জীব এসে কি করছে? সে কিন্তু প্রকৃতির দেওয়া ধর্মটা পালন করছে না, প্রাকৃতিক ধর্মের উপরে সে কিন্তু নিজেকে একেবারে সীমাবদ্ধ রাখছে না, সে নিজে কিছু বাড়তি করতে চাইছে। এই করতে গিয়েই একটা ভারসাম্যহীনতা তৈরি হয়। সেই জন্য মানুষের দরকার, মানুষকেই সবার উপরে মানুষ সত্য, মানুষকেই অনেক বেশি সচেতন হতে হবে এই পৃথিবীটাকে ধারণ করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য। ধর্ম মানে প্রথমেই বলবো ধারণ করা। তাহলে ধারণ করতে গেলে কি দরকার? ধারণ করতে গেলে শক্তি দরকার। তুমি যে কোনো জিনিস একটা ধারণ করছো, তোমার সামর্থ্য শক্তি না হলে কি করে ধারণ করবে? তাহলে সেই সামর্থ্য শক্তি কার মধ্যে আছে? মানুষের মধ্যে আছে। একদম। তাই মানুষের মধ্যে সেই সামর্থ্য শক্তি থাকলেও মানুষ এই জগৎটাকে সবাইকে ধারণ করছে।
এই জগৎটাকে ধ্বংসও করছে। পাহাড় কেটে ফেলছে, গাছ কেটে ফেলছে, যেখানে সেখানে প্রমোটিং হচ্ছে, যা খুশি হচ্ছে। তাহলে মানুষ সেটাও শক্তি দিয়ে করছে, করছে। কিন্তু কোন শক্তির জাগরণ হলে মানুষ আর এটা করবে না? সেটা আধ্যাত্মিক শক্তি আমার মনে হয়। আত্মশক্তি। আধ্যাত্ম শক্তি কি? আধ্যাত্ম আত্ম, অর্থাৎ আত্মশক্তি। তোমার নিজের ভেতরেই এমন একটা শক্তি আছে, এমন একটা অসীম এবং মহান শক্তি আছে, একদম তুমিই পারো তুমি এই বিশ্ব জগতের একজন ধারক হতে, একদম একদম একজন ধারক হতে। সেই আধ্যাত্ম শক্তিটা জাগরিত করে কে? ধর্ম। তাহলে পৃথিবীকে ভারসাম্য এবং সকলের উপযোগী করে ধারণ করে রাখার জন্য ধর্ম যদি কোনো শিক্ষা দিয়ে থাকে, সেই শিক্ষা কি কোনোভাবে তাকে ব্রাত্য করে রাখা যায়? আমার কথা হচ্ছে আমিও একদম। তাহলে কারা ব্রাত্য করে রাখছে? যারা এই শিক্ষার মর্মটা বোঝে না, যারা অন্য শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে, একদম, হ্যাঁ, তারা এটাকে হচ্ছে, এবং এটা থাকবে, এটা চিরকালই ছিল। আর আধ্যাত্ম শক্তিকে জাগিয়ে তোলার জন্য একদল মানুষ আপ্রাণ চেষ্টা করছে, একদম আপ্রাণ চেষ্টা। সেই সংখ্যাটা কিন্তু বাড়ছে বিনু, সেই সংখ্যাটা বাড়ছে, এটাও প্রাকৃতিক নিয়মেই বাড়ছে বলে ভালো লাগছে। আমি মনে করি এটাও প্রাকৃতিক নিয়মে বাড়ছে। অর্থাৎ কখনো এই আধ্যাত্ম শক্তির জাগরণের চেষ্টা কিন্তু এই ভারতবর্ষে একেবারে অনাদ্যন্ত সময় ধরে চলছে। কোনো স্টপ এখানে নেই, কোনো দাঁড়ি এখানে নেই, কিন্তু কখনো সেটা সুপ্ত অবস্থায় ছিল, সুপ্ত অবস্থায় থাকছে, সেটা তার বহিঃপ্রকাশ বা বাহ্য প্রকাশ আমরা দেখতে পাচ্ছি না। আবার কখনো তার বাহ্য প্রকাশ আমরা দেখতে পাচ্ছি, যেটা বর্তমানে দেখতে পাচ্ছি। একদম। তার কারণ আমি এটাই তো শুরুতে বললাম, তার কারণ হচ্ছে এটাও একটা প্রাকৃতিক ব্যাপার। এই যে তুই বলছিলি যে নক্ষত্র, অবশ্যই আজকে যদি মানে এই যে গ্রহ নক্ষত্রের ভারসাম্য, আমাদের জীবনটা কি, আজকে সূর্যকেও আমাদের প্রয়োজন, চন্দ্রকেও আমাদের প্রয়োজন, বাতাসকেও আমাদের প্রয়োজন। অর্থাৎ এই যে ভারসাম্য, আমার একটা ছোট্ট কবিতায় আছে না, যে আপ্রিমা বলে, আকাশ পৃথিবী মানুষ বলে আমার একটা কবিতা আছে। সেই কবিতার মধ্যে খুব সুন্দর বলেছি যে কি সুন্দর বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা ছন্দে চলছে, আর ছন্দে চলছে বলে সেখানে চৌহুদ্দির লড়াই নেই, তারা ছন্দে চলছে বলে আজকে আমরা সবাই বেঁচে আছি। তাহলে তাদের প্রভাব আমাদের বেঁচে থাকতে সাহায্য করছে। ঠিক তাদের প্রভাব আমাদের মনকেও প্রভাবিত করে। কখনো কখনো মনকে আধ্যাত্মিকতার দিকে জাগরিত হতে উৎসাহ দেয় এই প্রাকৃতিক প্রভাব, যেটা এখন দিচ্ছে। কিন্তু আধ্যাত্মিক শক্তি জাগরিত করার এই যে প্রভাবটা আমরা পাচ্ছি, তার মানে আমরা আমাদের আধ্যাত্মিক জাগরণ ঘটে যাচ্ছে এরকম নয়। আজকে আমরা সনাতনী বলে চিৎকার করছি, অনেক মানুষের সংখ্যা বাড়ছে, সনাতন জন্য আমরা এটা একটা গর্ববোধ করছে বলতে। এটা হচ্ছে, আমি বলি, শুধু শব্দের প্রসারণ ঘটছে, এরপর আসবে বোধের প্রকাশন। আমরা এখনো জানি না সনাতনটা কি, কিন্তু আমি সনাতনী বলতে গর্ববোধ করছি। আর এইটাই কিন্তু সনাতনটা কি, এই ধারণা যখনই আমি জানবো, আমি, হ্যাঁ অবশ্যই এটার প্রয়োজন আছে, কারণ এই আগ্রহ থেকেই জানার আগ্রহ আসবে, এটা পরের স্টেজ, আসবেই। আর যখন আসবে তখন আমি বোধে বোধ করবো, আর বোধে বোধটাই হচ্ছে আসল জ্ঞান। যখনই এই যে বোধ তৈরি হয়ে যাবে মানুষের মধ্যে, তখনই জ্ঞান। এই যে বলছিলাম, তখন আর এই বাইরের যে বৈষয়িক জ্ঞানের যে দ্বন্দ্ব প্রতিযোগিতা, এত কিছু থাকতেও যন্ত্রণা, এই যে অনেক মানুষকে আমি দেখছি কত বৈভব, তবু তারা সুখী নয়। এই কারণগুলো তখন সে নিজেই বুঝে যাবে, একদম যে এই যন্ত্রণার কারণ কি, কিসের থেকে তৈরি হচ্ছে যন্ত্রণা, আনন্দটা কোথায়, প্রকৃত আনন্দ কোথায়, যেখানে শুধুই আনন্দ, যখন এই কোনো দুঃখ নেই, বোধে বোধ করতে পারবে, তখন এই জাগরণের সার্থকতাকে আমরা অনুভব করতে পারবো। সেই সময় কিন্তু অদূরে নয়, কিন্তু প্রয়াস চালাতে হবে। যাদের মধ্যে শব্দ নিয়েও, যাদের মধ্যে আমরা বেশ উদ্দীপন দেখতে পাচ্ছি, এইবার তাদের কাছে এই শব্দের আসল রহস্যটাকে বিশ্লেষণ করে আরো একটু যদি আমরা বুঝিয়ে দিতে পারি, তবেই তারা বোধে বোধ করবে। সুতরাং যারা এই ধর্মকে ভালোবাসে, সনাতন দর্শনকে ভালোবাসে, যারা একটু বুঝেছে, আমি বলবো যে সবাই এগিয়ে আসুন,
মানুষকে সহজ ভাষায় বোঝান, আত্মজ্ঞান প্রচারের জন্য নয়। প্রত্যেক কারণ যতক্ষণ আমি প্রচারমূলক হয়ে সমস্ত- থাকবো, হ্যাঁ, শুধুই কেবল আমার প্রচারমূলক হয়ে থাকবো, হ্যাঁ। আমি জানি বলে প্রচার হ্যাঁ, করছি, তখনই আমি অজ্ঞান। হ্যাঁ, হ্যাঁ। কারণ তখন আমার পূর্ণ জ্ঞানের আসেনি, ভাব পূর্ণ আসেনি। জ্ঞান আসেনি। কিন্তু যখন আমি আমাকে বাদ দিয়ে সত্যিটাকে প্রচারের আকুতি নিয়ে প্রচার করব, ভালোবেসে ভালোবাসার হ্যাঁ, মতো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আকুতি নিয়ে প্রচার করব, সত্যিকে জানার আকুতি নিয়ে, জানানোর আকুতি নিয়ে প্রচার করব, তখন আমি থাকবে না, 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 থাকবে না। সত্যি না, প্রাধান্য। ওই তো তখনই তো নিয়ামকের ভূমিকায় থাকছে তখন সত্যি, হুম। আমি নয়। প্রাথমিক নিয়ামকের ভূমিকায় তখন চলে আসছে সত্যি। এই সত্যিকে নিয়ামকের ভূমিকায় রেখে তারা যদি একটু অগ্রসর হয়, একটু সরল ভাষায় মানুষকে বোঝায়, খুব তাড়াতাড়ি একটা রূপান্তর বিশ্বব্যাপী আমরা দেখতে পাবো, যে রূপান্তরের নাম হচ্ছে মানবিক রূপান্তর। এটা ঘটে গেছে, অলরেডি ঘটছে কিন্তু, এবং সেটা মানে পজিটিভলি ঘটছে। এবং মানুষের মধ্যে যে রূপান্তর আমি লক্ষ্য করছি পিনু, আমি ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যেও লক্ষ্য করছি, যারা চাকরি বাকরি করছে তাদের মধ্যেও লক্ষ্য করছি, যারা একটু বয়স্ক মানুষ তাদের মধ্যেও লক্ষ্য করছি, আর বয়স্কদের মধ্যে তো লক্ষ্য করছি একটা ভারত প্রীতি, একটা ধর্মবোধ, একটা জাতীয়তা বোধ, একটা দেশপ্রীতি, এইটা কিন্তু জাগ্রত হয়েছে। এইটা মনে হয় আগামী দিনে ভারতকে দেখ, ভারত এখন অর্থনৈতিকভাবে অনেকটা সম্পন্ন, অনেকটা স্ট্রং হয়েছে, পৃথিবীর মানে 5th লার্জেস্ট ইকোনমি হয়েছে। ভারতবর্ষের এগ্রিকালচার অনেক এগিয়ে গেছে, ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থা ভালো, ভারতবর্ষের ডিফেন্স সিস্টেম ভালো, তাই না? এগুলি তো ভালো দিক আছেই। এবার ভারতবর্ষ যে আগে বিশ্বগুরু ছিল, যে ভারতবর্ষ স্পিরিচুয়ালি লিড করবে, তুই দেখ সারা পৃথিবীতে, তুই দেখ কেন এই যে সংঘাত হচ্ছে, ইউরোপে ইউক্রেনের সাথে রাশিয়ার এই দ্বন্দ্ব হচ্ছে, তোর প্যালেস্টাইনে ইসরায়েল আক্রমণ করছে, এই যে এরা যদি স্পিরিচুয়ালি যদি রিচ হতো, স্পিরিচুয়াল আধ্যাত্মিকভাবে এনাদের যদি ছোটোবেলায় বা পরিবার থেকে যদি এরা আধ্যাত্মিকভাবে এদের সচেতন করানো হতো, তাহলে এরা কিন্তু ধ্বংসযজ্ঞের লিপ্ত হতো না কিন্তু, আমার মনে হয়। সেই মার্ক্সীয় কথা তাই না? নিয়ে আমি এখন আমাদের ইয়ের মধ্যে সহজ করে কনক্লুড করতে পারি যে বল। এক্সট্রিমে সব কিছু যখন পৌঁছয় তখনই ভ্যালু চেঞ্জ হয়। হ্যাঁ, নেগেশনের নেগেশন, Negation, হ্যাঁ। নেগেশনের হ্যাঁ, নেগেশন হচ্ছে negation একটা হয়ে ভ্যালু যায়। চেঞ্জ। হ্যাঁ। এই নেগেশন কখন নেগেশন হয়ে যায়? যখন সেটা এক্সট্রিমে পৌঁছায়। তো আজকে পৃথিবী খুব বেশি উত্তপ্ত হচ্ছে, যুদ্ধপ্রবণ হচ্ছে, এটাও যেন একটা এক্সট্রিম রূপ। এই এক্সট্রিম রূপ মানুষ যখন আর নিতে পারবে না, তখনই মানুষ বিকল্প খুঁজবে। আর সেই বিকল্পের খুঁজলে হবে না, সেই বিকল্পকেও শক্তিশালী কোনো একটা আধারে হতে হবে। আর একদম। সেটাকে পৃথিবীর বুকে একমাত্র ভারতবর্ষ, একদম ভারতবর্ষ, একদম ভারতবর্ষ। কাজেই ভারতবর্ষে পৃথিবীতে সেই আর কোনো দেশ নেই। একদিকে এটা না প্রাকৃতিক, একদিকে যখন পৃথিবীতে বিকল্প অনুসন্ধানের ক্ষেত্র তৈরি করছে এই যুদ্ধ প্রবণতা, হ্যাঁ। হ্যাঁ, এই আর- বৈষয়িক অর্থকরী বাজার ব্যবস্থার দ্বন্দ্ব, হ্যাঁ, ঠিক তখনই ভারতবর্ষের বুকে দেখ সূক্ষ্মভাবে জাগরিত হচ্ছে সেই সনাতনের স্পৃহা। একদম একদম। ঠিক আছে, এই হচ্ছে উপযুক্ত সময়। হ্যাঁ। এই সময়টাতে আর মানে যারা একটু বেশি যাদের মধ্যে শ্রদ্ধা আছে, যাদের মধ্যে ভারতবর্ষের প্রতি শ্রদ্ধা আছে, হ্যাঁ। ভারতবর্ষের প্রতি ভালোবাসা আছে, সনাতন ধর্মকে যারা বোঝে, তাদের শুধু আত্ম অহংকার ত্যাগ করে বেরিয়ে আসতে হবে, আরো প্রচারমূলক হতে হবে। আর কিসের হ্যাঁ, অহংকার তুই এটা বল গেল তো? এক। না, আমি কিসের স্বতন্ত্র অহংকার? প্রশ্ন, আমি হ্যাঁ, শুধু হ্যাঁ, আমার কথাটা বলছি। মানুষের, হ্যাঁ, আর মানুষের- দ্বিতীয়ত আর একটা কথা, সেটা হচ্ছে যে এই যে বলতে গিয়ে আমি একটুখানি স্মৃতি বিস্তৃত হলাম, মনে এসে গেছিল কথাটা, যে এই আচ্ছা, কথাটা আচ্ছা, খুবই বলা এবার দরকার। interrupt হ্যাঁ। করলাম মনে হয়। তো এই প্রবণতাটা যাচ্ছে ভারতভূমে। হ্যাঁ। আরেকটা, হ্যাঁ, হ্যাঁ। যেটা বলছিলাম যে এই প্রবণতাকে জাগিয়ে তোলার জন্যে সবচেয়ে বেশি দরকার বাঙালির জাগরণ। আমি একজন বাংলাভাষী মানুষ হিসেবে এই ধারণাটা দিচ্ছি না, এই ধারণাটা যতটা পারছি নিজেকে নিরপেক্ষ করে দেওয়ার চেষ্টা করছি। কারণ বাংলার মাটিতে মানুষের ইন্টেলেক্ট যত জাগরিত হয়, আমি সারা ভারতবর্ষ ঘুরে দেখেছি যে যখন বাংলাতে একেবারে মানুষ জড়বাদী দর্শনের একেবারে প্রভাবে সমস্ত বড় বড় জ্ঞানী, ওই হেমাঙ্গ বিশ্বাস, উৎপল দত্তের মতো জ্ঞানী মানুষরাও যখন
এই জড়বাদী দর্শনকে নিয়ে পড়ে রয়েছে, সাম্যবাদী দর্শন নিয়ে পড়ে রয়েছে, তখন কিন্তু ভারতবর্ষের অন্যান্য প্রান্তে ধর্ম, শ্রদ্ধা, ভালোবাসা, এগুলো কিন্তু আছে, অন্তত তারা ঈশ্বর প্রেমী, ভক্তি আছে, কিন্তু তারা ভারতবর্ষকে জাগাতে পারেনি। আজকে কিন্তু বাঙালির মধ্যে একটা জাগরণ ঘটছে, আর এই বাঙালির মধ্যে জাগরণটা ঘটছে বলে কারণ ইন্টেলেকচুয়াল স্তরে বাঙালি একটা অন্য জায়গায় রয়েছে ভারতভূমিতে। এখনো সুতরাং বিশ্বের কে জাগাতে গেলে যেরকম ভারতকে জাগাতে হবে, সেই জাগরণ শুরু হয়েছে। আরে বাহ! আর ভারতের জাগরণকে আরো বৌদ্ধিক, আরো গতিশীল করতে পারে একমাত্র বাঙালি। সেই বাঙালির মধ্যেও একটা জাগরণ শুরু হয়েছে, এটাকে জাগাতে হবে। বাহ বাহ বাহ, দেখ, কারণ বাংলা বিবেকানন্দের জন্মস্থান, বাংলা রবীন্দ্রনাথের জন্মস্থান, বাংলা সব সময় কিন্তু অগ্রণী ভূমিকা নিয়েছে স্বাধীনতা সংগ্রামে বল, দেশের আমাদের নবজাগরণে বল, দেশের বিভিন্ন দেশের রাজনীতিতে বল, সমস্ত দিকে তারপর শিক্ষায় বল, সমস্ত কিছুতে কিন্তু বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে, তাই না? তো সেই জন্য বাংলার উপরে তো নিশ্চয় আছে, কিন্তু কষ্ট হয় সাম্প্রতিককালে পশ্চিমবাংলা যেভাবে কলুষিত হচ্ছে, পশ্চিমবাংলা যেভাবে বিশ্বের দরবারে বা ভারতবর্ষের কাছে মানে একটু ছোট হয়ে যাচ্ছে, কারণ সাম্প্রতিককালে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে, এগুলো 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 আমাদের খারাপ লাগে। আমাদের বিচার্য বিষয় নয় বটে, কিন্তু আমি জানি বিচার্য বিষয় নয় না, সবটাই বিচার্য বিষয়, কিন্তু বিচার্য মানে কি? তবুও বিচার্য মানে আমার আজকে বেদান্তের খুব স্বল্প একটু চর্চা করে আমি এইটুকু বুঝতে পেরেছি যে সব কিছুকে সুন্দরভাবে আমি দেখতে শিখেছি। যা হচ্ছে, যা ঘটছে, সেই ঘটমানটাকে আমি দেখছি, আর তার পরিণামও আমি দেখতে পাচ্ছি। পরিণাম হ্যাঁ, আমিও পরিণামও দেখতে পাচ্ছি, তার মন্দ এবং মহৎ দুটোই দেখতে পাচ্ছি। এবং দেখতে পেয়ে আমি কিন্তু একদিকে যেরকম এই ঘটনাগুলো আমাকেও ব্যথিত করে, কারণ ব্যথার ঘটনা তো ব্যথিত করবেই। করবেই। আমরা কখনোই কোনো একটা অন্যায়, কোনো একটা নৃশংসতাকে ভালো কখনোই লাগে না, ভালো লাগে না। ভালো মনে নিতে পারি না। কোনো সুস্থ সংস্কৃতির কিন্তু মানুষের কাছেই কিন্তু এই ভালো লাগবে না, ব্যথার কেন? বাইরেও, এর ব্যথার বাইরেও একটা কোথাও যেন একটা মহতের আভাস দেখতে পেয়ে আনন্দিতও হচ্ছি। সেই আনন্দের মানটাও কিন্তু কম নয়। না, নিশ্চয়ই হ্যাঁ, নয়, সেটাকেও ছোট করে কারণ দেখা যাবে না। কারণ কারণ বাংলা বাংলা অনেক বেশি কলুষিত হয়েছে, কারণ বাঙালিকেই তো সবচেয়ে, আমি আবার বলছি, বিশ্ব জাগতে পারে একমাত্র ভারতের সনাতন সংস্কৃতির প্রভাবেই। সেটা দেবভূমিতেই চিরকাল ছিল, আছে। অনেক সভ্যতাকে তারা ধ্বংস করেছে, কিন্তু ভারতের সভ্যতার উপরে হাজার হাজার বছরের আক্রমণেও সে কিন্তু নিজেকে জিয়ে রেখেছে, কারণ সনাতন, সনাতন মানে যা সত্য, সত্যকে মারা যায় না। সত্যকে মারা যায় না। সত্য হচ্ছে অনুৎপন্ন, তাকে উৎপন্নও করা যায় না, এবং তাকে অনুৎপন্ন, তাকে ধ্বংসও করা ধ্বংস যায় না। করা যায় না। সুতরাং সনাতন আছে, এখনো যে আছে, এইবার তার প্রসারণের সমারোহ হচ্ছে। আবার এই ভারত ভূমির মধ্যে বাংলা